হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জেরে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। এর জবাবে বাহরাইনে আমেরিকার সামরিক ঘাঁটি ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তির মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উভয় পক্ষই এখন কৌশলগত চাপ প্রয়োগের চেষ্টা করছে। আবারও অশান্ত হয়ে উঠতে শুরু করেছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের ড্রোন হামলার ঘটনায় প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের হামলার প্রতিক্রিয়ায় শনিবারও একাধিক জাহাজে ও বাহরাইনে আমেরিকান সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার সেন্টকম জানিয়েছে, আমেরিকান হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ভান্ডার। সেন্টকমের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের হামলা শুক্রবারের হামলার তুলনায় আরও বড়। এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের সির শহরে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। হরমুজ প্রণালীর তীরে অবস্থিত সির শহরে গত 2 দিনে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ সেনারা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজে হামলা হয়েছে। কেউ আহত হয়নি, তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করছে, শনিবার আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। বাহরাইনের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে অবস্থিত আমেরিকান ঘাঁটি ড্রোন হামলার লক্ষ্য ছিল। লক্ষ্যবস্তু ছিল ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার সাইট। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এ সময় তেহরান কখনোই শিখবে না উল্লেখ করে আবারও সামরিক অভিযান অব্যাহত রাখার হুমকি দেন। আবারও সামরিক অভিযান শুরু হলে ইসলামিক রিপাবলিক অব ইরান আর থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি বলেন, এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে চাইছে ইরান। হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে এটি আমেরিকার উপর তাক করা একটি অর্থনৈতিক পারমাণবিক অস্ত্রের মতো বলে উল্লেখ করেন তিনি। রাজা কৃষ্ণমূর্তি বলেন, ইরানের যুদ্ধের কারণে দেশের মানুষ এর মূল্য চোকাচ্ছে। এই যুদ্ধবিরতিও একটি ভুয়া চুক্তি বলে দাবি করেন তিনি। কৃষ্ণমূর্তি বলেন, ইরান যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। ইরানে আমেরিকার হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হলে তার জবাবও সংঘাতের মাধ্যমেই দেয়া হবে বলে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে আমেরিকার হামলাকে সমঝোতা লঙ্ঘন আখ্যা দিয়ে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম আজিজি বলেন, আমেরিকার ব্যর্থ প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির প্রতি তার কোনো প্রতিশ্রুতি নেই। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনা এখন যুদ্ধক্ষেত্রের ভাষায় চলছে। তবে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত হবে না বলে মনে করেন মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন। ইরানে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। তবে এই উত্তেজনার জন্য ইরানকেই দায়ী করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তা না মানলে সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দুই দেশের অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে তেহরান জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এদিকে ইরানি হামলার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম আজিজি। তিনি বলেন, ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে তারা আলোচনা ও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক নয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসনের ভাষায়, উভয় পক্ষই শেষ পর্যন্ত সামরিক সংঘাতের চেয়ে আলোচনার টেবিলে বেশি অর্জনের সম্ভাবনা দেখছে। একই সঙ্গে এই হামলা যুদ্ধবিরতির সংলাপ বন্ধ করবে না বলেও মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক ন্যান্সি ইউসুফের মতে, ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের প্রভাব নিয়ন্ত্রণের বার্তা দিতে চাইছে। অন্যদিকে আমেরিকা আন্তর্জাতিক নৌ পরিবহনের স্বাধীনতা রক্ষায় সক্ষমতা প্রদর্শন করছে। তার মতে, সাম্প্রতিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়া মূলত চাপ প্রয়োগ ও রাজনৈতিক বার্তা আদান প্রদানের অংশ, পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস নয়। আইসির পরবর্তী ডিরেক্টর হিসেবে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপার ল্যান্স ট্রয়ারকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, আইন প্রয়োগকারী সংস্থায় 29 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন শ্রয়ার একজন দেশপ্রেমিক এবং প্রমাণিত মাঠ পর্যায়ের নেতা। অপরাধী অবৈধ অভিবাসীদের নজিরবিহীন হারে বিতরণের সব যোগ্যতা শ্রয়ারে রয়েছে দাবি করে তাকে অবিলম্বে অনুমোদন দিতে সেনেটের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মালিন তার এক্স পোস্টে লেখেন, অবৈধ অভিবাসী গ্রেফতার ও বিতরণে শ্রয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের পরবর্তী ডিরেক্টর হিসেবে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপার ও মেরিন সেনা ল্যান্স শ্রয়ারকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালের এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আইন প্রয়োগকারী সংস্থায় 29 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন শ্রয়ার একজন দেশপ্রেমিক এবং প্রমাণিত মাঠ পর্যায়ের নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, খুনি, ধর্ষক ও মাদক চোরাচালানকারী সহ অপরাধী অবৈধ অভিবাসীদের নজিরবিহীন হারে বিতরণের সব যোগ্যতা শ্রয়ারের রয়েছে। অন্য যে কোনো প্রশাসনের চেয়ে তার আমলে দৈনিক গ্রেফতারের হার সবচেয়ে বেশি দাবি করে শ্রয়ারকে অবিলম্বে অনুমোদন দিতে সেনেটের প্রতি আহ্বান জানান ট্রাম্প। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোমল্যান্ড সেক্রেটারি মার্কোয়েন মালিন এক্সে এক পোস্টে ল্যান্স শ্রয়ারকে একটি চমৎকার পছন্দ হিসেবে উল্লেখ করে বলেন, অবৈধ অভিবাসীদের গ্রেফতার এবং বিতরণের জন্য দেশের জনগণের কাছ থেকে প্রেসিডেন্ট যে ম্যান্ডেট বা রায় পেয়েছেন তা বাস্তবায়নে ল্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মালিন আরও জানান, শ্রয়ার সরাসরি মাঠ পর্যায়ের অপারেশনাল সেক্টর থেকে আসছেন, যেখানে তিনি ওকলাহোমায় 287G কর্মসূচির অধীনে স্থানীয় ও ফেডারেল অংশীদারদের সাথে সফল অভিযান পরিচালনা করেছেন। আইসে গত 11 বছর কোনো সেনেট অনুমোদিত স্থায়ী ডিরেক্টর না থাকার কথা উল্লেখ করে সেনেটকে দ্রুত এই নিয়োগ চূড়ান্ত করার তাগিদ দেন তিনি। তবে বিতরণ অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা আইস সংস্থাটির সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক জনরোষের মুখে রয়েছে। বিশেষ করে চলতি বছরে মিনেসোটা আইস এজেন্টদের গুলিতে অ্যালেক্স পেটি ও রেনি গুড নিহত হওয়ার পর দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফলে ল্যান্স শ্রয়ারের এই নতুন মনোনয়ন সেনেট শুনানিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও বড় ধরনের রাজনৈতিক বিতর্কে জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেরিল্যান্ডের বেথেসডা সিটিতে শুরু হয়েছে ডিসি বইমেলা 2026। বাংলা কেন্দ্রের আয়োজনে এই বইমেলাতে আমেরিকার বিভিন্ন স্টেটের বাংলা ভাষার শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শুক্রবার ডিসি বইমেলার উদ্বোধন করেন বাংলা ভাষার প্রখ্যাত লেখিকা ও মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর থেকেই মেরিল্যান্ডের রিভার রোড ইউনিটারিয়ান ইউনিভার্সালিস্ট কংগ্রেশন মিলনায়তনে বাংলা ভাষার সাহিত্য অনুরাগীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যায় ডিসি বইমেলা 2026-এর উদ্বোধন করেন বাংলা ভাষার অন্যতম লেখিকা ও মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন। বইমেলায় নতুন বই পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। আজকে ডিসিএ আয়োজিত এই বইমেলায় এসে এত লেখকের বই পেয়ে আমি অনেকটা মুগ্ধ, আপ্লুত, এবং বই হাতে নিয়ে পড়ার যে আবেগ সেটি একটি অন্যরকম বিষয়। ডিসিতে বইমেলা হচ্ছে, বাংলা ভাষার জয় জয়কার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং আমরা আলোকিত হব বইয়ের আলোয়। সেই আলোকে আমরা এখানে এসেছি। বাংলার জয়গান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং আলোর জয়গান ছড়িয়ে পড়বে। বইমেলাতে এসে বই কেনা হচ্ছে এবং বাচ্চাদের নিয়ে এসেছি, নতুন প্রজন্মকে দেখাতে পারছি। বাংলা গান হচ্ছে, বাংলা বই পড়ার যে উদ্যোগ, কবিরা, সাহিত্যিকরা আসছে, আড্ডা হচ্ছে। I'm here today with my family for the book fair. We just love learning about our culture, and we all came from New York. It was a 7-hour drive, but it was totally worth it. বইমেলার উদ্বোধন করে তসলিমা নাসরিন বলেন, এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে বাংলা ভাষায় আকৃষ্ট করবে। তবে এই যে চেষ্টা হচ্ছে বাংলা ভাষাকে ভালোবেসে এই যে বইমেলা হচ্ছে, এতে যারা তরুণ, যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা উৎসাহ পাবে, তারা বুঝবে যে বাংলা ভাষা তো তাদেরও ভাষা, তারা এই ভাষায় কথা বলবে, এই ভাষার বই পড়তে চেষ্টা করবে। বইমেলার প্রধান অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত লেখক ডক্টর নুরুন নবী, প্রধান পৃষ্ঠপোষক নুরুল আমিন বাবু। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে এ ধরনের উৎসবের গুরুত্ব অপরিসীম বলে জানান তারা। আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের তেমন প্রভাব নেই, কিন্তু এখন যদি আমরা শুরু না করি তাহলে আমরা কোনোদিনই পারবো না
এবং আমাদের প্রবাস থেকে বাংলা ভাষা সাহিত্য চর্চা আমরা এগুলো চর্চা করে আমরা বাংলাদেশে এর প্রভাব বিস্তার করতে পারবো। তার প্রমাণ হলো ৭১ মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা যেভাবে সাহায্য করেছিল। বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা কেন্দ্রের প্রধান ও বিশিষ্ট সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর জানান, এই মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন প্রজন্মের উপস্থিতি, যা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবচেয়ে বেশি দরকার। আমরা যেটাকে বলি প্রাণের বইমেলা, ডিসি বইমেলার স্লোগান হলো বিশ্বজুড়ে বাংলা বই। ডিসি বইমেলার শুরু থেকে আমরা এই এখানকার আয়োজনের জন্য যাদেরকে সম্পৃক্ত করি সেটা হলো আমাদের নতুন প্রজন্ম। মাঝে 2টি বছর আমরা স্থিতিতে ছিলাম, এখন আবার বলছি আমরা ডিসি বইমেলা ফিরে এসেছি। একদিকে বইয়ের স্টল ও অন্যদিকে চমৎকার সাংস্কৃতিক আয়োজন সবাইকে মুগ্ধ করে, বিশেষ করে নতুন প্রজন্মের শিশুদের পরিবেশনা ও জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রেশমি মির্জা, বিন্দু কণা ও স্বপ্নীল সজীবের সঙ্গীত দর্শকরা উপভোগ করেন। প্রবাসের এক একটি বইমেলা যেন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার এক নান্দনিক স্থান। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম আরও ভালো করে জানার সুযোগ পায় বাংলা সংস্কৃতির নানা দিক সম্পর্কে। মেজবাউর রহমান সুমন পরিচালিত রোহিত সিনেমাটি আমেরিকার বাঙালি অধ্যুষিত 21টি বড় শহরের 31টি সিনেমা হলে একযোগে মুক্তি দেওয়া হয়েছে 26 জুন থেকে। আমেরিকা এবং কানাডায় এটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিওতে রিভিউর জন্য নির্বাচিত হয়েছে রোহিত। সাদা সাদা কালা কালা গান খ্যাত সফল সিনেমা হাওয়ার নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় সিনেমা রোহিত আমেরিকায় মুক্তি পেয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত অনেক তারকাই সিনেমাটির প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন সিটির কিউ গার্ডেন সিনেমা হলে। ওয়েল মেড ফিল্ম, এবং এটা আমি জানতাম যে মেজবাউর রহমান সুমন একজন পারফেকশনিস্ট এবং হাইলি স্কিলড, এবং তার টিমও অসাধারণ। সিনেমাটি আমেরিকা ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। সিনেমাটি নিয়ে আন্তর্জাতিকভাবে পুরস্কার আশা করছেন অনেকেই। দেখে মনে হয়েছে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মুভি হতে পারে। আমি চাইবো দর্শকরা আসেন, নিজে দেখে নিজে দেখুন ছবিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। সিনেমাটির আরেকটি বড় শক্তি এর চোখ জোড়ানো দৃশ্যপট। কাহিনীর গভীরতা ফুটিয়ে তুলতে এই সিনেমার সেট নির্মাণ এবং লোকেশন নির্বাচনে নিখুঁত মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। ফটোগ্রাফি, লোকেশন, মেকিং, এভরিথিং আমি বলবো যে একদম এক্সেলেন্ট। নরনারীর আদিম প্রেম, বিচ্ছেদ আর লোকজ পুরাণের এক অনন্য গল্প নিয়ে নির্মিত সিনেমার প্রধান চরিত্রে মুস্তাফিজুর নূর ইমরান এবং নাফিজা তুষির অভিনয় ইতোমধ্যে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা গাজিরা কায়েদ। ভালো লেগেছে, স্পেশালি নাজিফা তুষি, যে সাংবাদিক ছিল। বিশ্ব দরবারে অস্কার কিংবা বাফটার মতো মর্যাদাপূর্ণ ইভেন্টের মনোনয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় থাকাটা অত্যন্ত জরুরি। আর ঠিক সেই পথেই এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল রোহিত। বিশাল প্ল্যাটফর্ম, তারা এতগুলো ছবির ভিতরে হলিউড বলিউড ছবির ভিতরে এই রোহিত ছবিটাকে রিভিউ করার জন্য পিক আপ করেছে। তো এটা একটা আমাদের জন্য বেশ গর্বের। আমেরিকার রেডিও NPR, যাদের গোটা দেশ জুড়ে রয়েছে প্রায় 1000টি স্টেশন, বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমা নিয়ে আলোচনা হয় এখানে। ইতোমধ্যে রোহিত ছবি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। দর্শকরা এবং বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।